বিথি খাতুন বলেন, আমার বাচ্চা তো আমাকেই বলে মা আমি ভাত খাবো, মা আমাকে এটা দাও। বাড়িওয়ালা তো আমাদের বলে না 1 মাসের ভাড়া দিও না। সরকার যদি আমাদের দাবি না মেনে নেয় তবে সকল শহীদ পরিবারকে একেবারে শহীদ করে দিক, আমাদের মেরে ফেলা হোক, আমার বাচ্চাদেরও, তাহলে আমরা সবাই শহীদ হয়ে যাব। কেউ তাদের কাছে দাবি জানাইতে পারবে না, রাস্তায় এসে বসে থাকবে না। শনিবার প্রেস ক্লাবের সামনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের একজন বিথি খাতুন। তার স্বামী হাফিজুর রহমান পেশায় একজন গাড়ি চালক ছিলেন। 5ই আগস্ট তিনি গুলিবিদ্ধ হন। 16ই আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বংশালে গুলিতে নিহত মোহাম্মদ সোহাগের স্ত্রী রিমা আক্তার বলেন, কেন দাবি আদায়ের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে? আমরা আর পারছি না, আমাদের পাশে দাঁড়ান। সরকারের 6 মাস, কে আন্দোলনে নিহতদের এই আর্তনাদ কেন? প্রথমত আসলে পুরো পরিস্থিতিটা একটা জটিল অবস্থায় চলে গিয়েছে। আমি অন্য সবার কথা বলতে পারবো না, আমি নিজে যদি কাছাকাছি দেখি কোনোটার সঙ্গে মিলে না, কোনোটারই কোনো কুলকিনারা আমি পাই না। এর কারণ হলো 2014 থেকে একেবারে 24-এর 5ই আগস্ট পর্যন্ত আমার অবস্থা ছিল সেই টমাস হার্ডির সেই বিখ্যাত গল্পের মতো। শুধুমাত্র স্বপ্ন ছিল যে শেখ হাসিনা চলে যাবে, আওয়ামী লীগ চলে যাবে, নতুন একটা ভোর হবে। এখন সেই ভোরে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন, সমন্বয়করা আসবেন, এই আসিফ নজরুলরা আসবেন, এরা সবাই আসবেন, এই জিনিসগুলো আসলে আমার কখনোই স্বপ্নের মধ্যে ছিল না। এবং আমি অনেকের সাথে আলাপ করে দেখি যে প্রায় অলমোস্ট বেশিরভাগ লোকই তারা শুধুমাত্র কায়মুনো বাক্যে শেখ হাসিনার পতন চেয়েছে। কিন্তু শেখ হাসিনার পতন পরবর্তী এর দেশ যে একটা দেশ, এখানে যে একটা রাষ্ট্র আছে, এখানে একটা শাসনতন্ত্র আছে, এখানে একটা সিস্টেম আছে, এখানে একটা আমলাতন্ত্র আছে, এখানে একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, এখানে একটা জুডিশিয়ারি আছে, এগুলো চালানোর জন্য যে ধরনের প্রস্তুতি দরকার, যে ধরনের মেধা দরকার, যে ধরনের সমন্বয় দরকার, যে ধরনের লিডারশিপ দরকার, ইটস এ প্রফেশনাল লিডারশিপ অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারাল লিডারশিপ, দ্য পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড দ্য ব্যুরোক্রেটিক লিডারশিপ। এখন এই 5 তারিখের পর থেকে সব জায়গাতে মনে হয় যেন একটা সুনামি তৈরি হয়েছে। তো আমরা প্রথম 90 ডেজ অলমোস্ট সবাই একটা স্বপ্নের ঘোরের মধ্যে কাটিয়েছি। এরপরে শুরু হয়েছে হতাশা। এখন সেই হতাশার জায়গাগুলোর যথেষ্ট কারণ আছে, আমারও কারণ আছে, অনেকেরই কারণ আছে। কিন্তু আমি নিজে বুঝি না যে যেখানে একটা খাল উদ্ধার করা যায়, খাল উদ্ধার করার জন্য বিরাট একটা ভেকু নিয়ে যাওয়া যায়, তারপরে সেখানে লাল কার্পেট বিছানো যায় এবং সেটার জন্য টাকা খরচ করা যায়, আর যে আগস্টে রক্তের উপর দাঁড়িয়ে আমরা আমাদের স্বপ্নের সৌধ নির্মাণ করেছি এবং যে বিপ্লবের উপর নির্ভর করে আমি একজন উপদেষ্টা হয়েছি কিংবা আমি একজন প্রধান উপদেষ্টা হয়েছি, এবং আমি তো মাগনা হচ্ছি না। এখানে নান অফ দ্য অ্যাডভাইজার, এখন পর্যন্ত আমরা শুনিনি যে কোনো একজন অ্যাডভাইজার বলেছেন আমাকে তো আল্লাহ অনেক কিছু দিয়েছেন, আমার কোনো টাকা পয়সার অভাব নেই, আমি এই রাষ্ট্র থেকে একটি পয়সা নেব না, আমি রাষ্ট্রে কোনো চা খাবো না, বিস্কিট খাবো না। অর্থাৎ তারা কিন্তু তাদের যে প্রোটোকল, তাদের যে রাষ্ট্রের প্রতি ব্যয়, অর্থাৎ শেখ হাসিনার জন্য যে ব্যয়টা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সেই ব্যয়টা সেম আছে। কিংবা ধরুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার জন্য রাষ্ট্রীয় যে ব্যয়টা ছিল, বর্তমান যিনি ওই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি নিয়োজিত আছেন, তার জন্য ওই ব্যয় নেই আমরা বলতে পারবো না। তো সব কিছু স্বাভাবিকভাবে চলছে, সরকারি বাসা আছে, বাসভবন আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু শহীদদের পরিবারের যা আরতি আকুতি, এটা আমি মিলাতে পারছি না। আবার একই সঙ্গে যারা আহত হয়েছেন, এখনও হসপিটালে রয়েছেন, এতদিকে যাচ্ছে। আমরা সেই সুইজারল্যান্ডে চলে গেলাম একটা ইকোনমিক ফোরামে অংশগ্রহণ করার জন্য, ইন্দোনেশিয়াতে চলে গেলাম, কত দেশে চলে গেলাম বড় বড় বহর নিয়ে, কত কথা হচ্ছে, কত বার্তা হচ্ছে, কত সিনেমা হচ্ছে, নাটক হচ্ছে, আরও নাকি অনেক সিনেমা নাটক হবে। এর কোনো কিছুর জন্য টাকার অভাব হয় না, কিন্তু কেন পঙ্গু হাসপাতালের 200-250 যারা আছেন বা অন্যান্য হাসপাতালে আছেন, তাদের কেন যে চিকিৎসা হচ্ছে না, এটা আমি মিলাতে পারি না। আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে মানবিক মূল্যবোধ এবং রেসপন্সিবিলিটি, যে মানুষগুলো যারা আসছে তাদের সব গুণাবলী আছে, কিন্তু রাজনীতি করলে মানুষের সাথে মানুষের যে একটা অ্যাডাপশন থাকে, যে একটা রিলেশন থাকে এবং একটা মমত্ববোধ থাকে, একজন পলিটিশিয়ানের তার অনেক ত্রুটি আছে। বা ধরুন যারা ট্রেড পলিটিক্স করে, এনি পলিটিক্স, পাবলিক পলিটিক্স আর ট্রেড পলিটিক্স আর ইভেন যারা আমলাতান্ত্রিক পলিটিক্স করে, তাদের একটা সবচেয়ে বড় যাকে বলা হয় বৈশিষ্ট্য হলো তাদের দরজা সবার জন্য খোলা থাকে। তারা তাদের টেবিলে যদি একটা বিস্কিট আসে তারা ভাগ করে খায়। কিন্তু এখন এই যারা আছে তাদের ভালো জামা আছে, শার্ট আছে, লেখা আছে, পড়া আছে, ডিগ্রি আছে, সামনে পিছনে অনেক সুন্দর সুন্দর কথা আছে, কিন্তু ওই যে মানবতা এবং মানবিকতার যে বিষয়গুলো আছে, হৃদয় থেকে, মন থেকে, মস্তিষ্ক থেকে তারা কারোর জন্য কিছু একটা করবেন, তাদের অতীত রেকর্ড সেটা বলেনি যে তারা জীবনে কারোর সাথে কোনো সিঙ্গারা ভাগ করে খেয়েছেন, চা খেয়েছেন, ফলে যা হবার তাই হচ্ছে।